আচ্ছা, এই ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব মেডিকেল আসা প্রশ্নগুলো। তোমার সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 মানে পরিমাণগত রসায়ন থেকে যে মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তো এর আগে একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে মোটামুটি কিছু প্রশ্ন সলভ করছিলাম এই চ্যাপ্টারেরই। তো এখানে আমি বাকিগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এখানে আমি যে বইটা ফলো করতেছিলাম এটা রেটিনা থেকে যে বইটা ছিল ওইটা ম্যাক্সিমামের কাছেই এটাই অ্যাভেলেবেল দেখতেছিলাম ওই জন্য। তো এইখানে আমরা 12 পর্যন্ত সলভ করছিলাম, তো 13 থেকে একটু সলভ করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো 13 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, 13 নম্বরের প্রশ্নটা একটু কি বলতেছে যে 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত। তো যে কোনো একটা জিনিসের এই অণুর সংখ্যা বা আয়তন কত বা কত মোল, যে কোনো জিনিস বের করার জন্য আমরা একটা মোল সংখ্যার সূত্র জানতাম, লম্বা n সমান সমান কি হবে W/m, তারপরে n ডিভাইডেড বাই NA অথবা V ডিভাইডেড বাই 22.4 অথবা PV ডিভাইডেড বাই RT অথবা SV। এটা ছিল কি আমাদের মোল সংখ্যা বের করার একটা লম্বা সূত্র। যে মোল সংখ্যা আমি কিভাবে বের করতে পারি, ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিলে মোল সংখ্যা পাবো। অণু পরমাণুর সংখ্যাকে NA মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো, মোল সংখ্যা পাবো। আয়তনকে আমরা 22.4 লিটার দিয়ে ভাগ করে দিলে কি পাবো, অণুর সংখ্যা পাবো, মোল সংখ্যা পাবো। অথবা চাপ আর আয়তনকে গুণ করে মোলার গ্যাস কনস্ট্যান্ট আর টেম্পারেচার দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো, মোল সংখ্যা পাবো। অথবা ঘনমাত্রা মোলারিটিকে যদি আমরা আয়তন দিয়ে গুণ করে দিই তাও কি পাবো, মোল সংখ্যা পাবো। তো মোল সংখ্যাটা পাওয়ার আমার কাছে কি ছিল, অনেকগুলা ওয়েট ছিল, ভর বাই আণবিক ভর, অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। এভাবে আমি কি করতে পারতাম, মোল সংখ্যাটা বের করতে পারতাম। তো এখানে আমাকে কি প্রশ্নে কি দেওয়া আছে, 32 গ্রাম অক্সিজেনের কথা বলা হয়েছে। তাহলে এখানে অক্সিজেনের আমাকে কি দেওয়া আছে, অক্সিজেনের ভর দেওয়া আছে, তাই না? 32 গ্রাম মানে কি, অক্সিজেনের কি দেওয়া আছে, ভর। আর আমার কাছে প্রশ্ন জানতে চাইছে অক্সিজেনের কি, অণুর সংখ্যা। আর অণুর সংখ্যাকে আমি এখানে কি দিয়ে প্রকাশ করছি, n দিয়ে প্রকাশ করছি। বুঝতে পারছো? ভর কি জিনিস W, আর প্রশ্নে চাইছে অণুর সংখ্যা n। ঠিক আছে, তো প্রশ্নে W-টা দেওয়া আছে কত, 32 গ্রাম। আর m হইছে কি, অক্সিজেনের আণবিক ভর। আমরা জানি যে অক্সিজেনের আণবিক ভর কত, 32। অক্সিজেনের সংকেত কি, O2। একটা অক্সিজেনের আণবিক ভর 16 হইলে দুইটার কত হবে, 32। আর প্রশ্নে আমার কাছে n, অণু পরমাণু সংখ্যাটা জানতে চাইছে। আর NA অ্যাভোগাড্রোর নাম্বার, যেটা হচ্ছে কত, 6.02 ইনটু কত, 10⁻23। 32 যদি কেটে দিই তাহলে এখানে কি থাকে, n সমান সমান কত আসে, 6.02 ইনটু 10⁻23। তার মানে 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত আছে, 6.02 ইনটু 10⁻23 টা। ঠিক আছে, তো এটাকে আমি ডাইরেক্টও বলতে পারতাম, কিন্তু ডাইরেক্ট বলি নাই, কারণ হচ্ছে পরীক্ষায় কি তোমাকে 32 দিবে এমন কোনো কথা নাই, এখানে 16 দিতে পারতো। ঠিক আছে, তো 16 দিলে কি হবে, এখানে 16 আর 32 কাটলে একটা নিচে 2 আসবে, 2 6.02 থেকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এখানে তখন আসবে 3.01 ইন্টু 10⁻23 টা। বুঝতে পারছো? তো এরকম ভাবে তোমাকে যদি যে কোনো জিনিসের ভর দিয়ে যদি অণুর সংখ্যা বের করতে বলে, তাহলে এটা হচ্ছে সিস্টেম যে কি করবা, ভর বাই আণবিক ভর সমান সমান n ডিভাইডেড বাই কি, NA। তো এখান থেকে তুমি কি করবা, অণু পরমাণুর সংখ্যাটা কি করে নিবা, বের করে নিবা। ওকে, আচ্ছা, তো 14 নম্বরে কি বলছে, ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ নির্দেশক যোগ করলে নিম্নের কোন রং দেখা যায়। তোমাকে এর আগের ভিডিওটা যারা দেখছো, আশা করি সবাই দেখছো, এর আগের ভিডিওতে বলছিলাম এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম প্রশ্ন বলা যায় 60% প্রশ্নই আসছে কি, নির্দেশক থেকে। তো নির্দেশক তুমি পুরো বক্সটা, 2টা বক্স আছে টোটাল। একটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, তারপর মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের এখানে একটা বক্স আছে যে এদের পিএইচ রেঞ্জ কত থেকে কত কাজ করে, আর দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারে কোন কোন নির্দেশক ইউজ করা যায়, আর এটা অ্যাসিডিক মাধ্যমে কি রকম বর্ণ প্রদর্শন করে আর ক্ষারীয় মাধ্যমে কি রকম বর্ণ প্রদর্শন করে। এটা ছিল একটা বক্স। আর আরেকটা বক্স ছিল প্রত্যেকটা নির্দেশক আলাদা আলাদা ভাবে অম্লীয় মাধ্যমে কি রকম, ক্ষারীয় মাধ্যমে কি রকম, এগুলো পিএইচ রেঞ্জটা ছিল। ঠিক আছে, এই 2টা বক্স থেকেই তোমার পাওয়া যায় 50% প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই 2টা বক্স তুমি কি করবা, একবারে গিলি খাই ফেলবা। তাহলে তোমার বলা যায় যে কি, এমসিকিউর জন্য মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা যারা পারো না অবশ্যই মেডিকেলের পরীক্ষার আগে শিখে যাবা, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে এটা কি রকম বর্ণ দেখায়, এটা ছিল আমাদের মিথাইল অরেঞ্জ যোগ করলে এটা কি দেখাবে, হলুদ রং দেখাবে। এটা কোথায় দেখছি আমরা, এই যে দেখো মিথাইল অরেঞ্জ কোথায় আছে, মিথাইল অরেঞ্জ আছে আমাদের 7 নম্বরে। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে কি আসে, এটা অ্যাসিডিক মাধ্যমে লাল হবে, আর ক্ষারীয় মাধ্যমে এটা কি হবে, হলুদ। আর এটা পিএইচ রেঞ্জ কত থেকে কত কাজ করে, 3.1 থেকে 4.4 পর্যন্ত কাজ করে। ওকে, তাহলে আমরা বুঝতেছি এখানে ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ রং দেখা যাবে, কিন্তু এখানে অপশনে কোনো হলুদ নেই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক অপশনগুলো আগে আসতো। মোটামুটি বলা যায় 12 সালের পুরান যেগুলো সিলেবাস ছিল ওই সময় মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো ব্ল্যাঙ্ক আসতো, বা কোনো অপশনে 2টা
দুইটাও দাগানো লাগতো, মানে এ আর বি দোনোটা কারেক্ট, তখন তোমাকে এ আর বি দোনোটা দাগাইতে হইতো। কিন্তু মোটামুটি 12-13 সালের পর থেকে এই জিনিসটা চেঞ্জ করে ফেলছে, এমসিকিউতে একটাই অপশন, মানে কারেক্ট আনসার একটাই থাকে, ঠিক আছে। তো এখন আর চিন্তা করার তেমন কিছু নাই। তো 15 নম্বরে কি বলছে দেখো তো, 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে। আমার কাছে এখানে কার্বন ডাইঅক্সাইডের কি জানতে চাওয়া হয়েছে, মোল সংখ্যা জানতে চাওয়া হয়েছে। ওকে, 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে। 0.44 গ্রাম, এটা মানে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাই না। তো ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ। আর আমার কাছে প্রশ্নে জানতে চাইছে মোল সংখ্যাটা, কি জানতে চাইছে, মোল সংখ্যা। তো ভর থেকে মোল সংখ্যা কেমনে বের করবো আমরা, এন সমান সমান কি লিখছি, ডাব্লিউ/এম। আমার কাছে বলছে 0.44 গ্রাম, ভরটা কত দেওয়া আছে, 0.44 গ্রাম। এম হইছে কি, আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর আমরা মুখস্থ রাখবো, আমরা বলছিলাম কিছু কিছু জিনিস আণবিক ভর মুখস্থ রাখা লাগবেই, মাস্ট। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, 44, ঠিক আছে। তো তুমি কি করবা, 0.44 কে 44 দিয়ে ভাগ করে দিলে যেটা আসে ওইটা, ঠিক আছে। তাহলে এখানে তুমি দেখো তো এটা কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া করবে, এটা একদম সহজ জিনিস। তুমি কি করবা, 0.44 কে যদি আমরা দশমিক বাদ দিতে হয়, তাহলে তোমার এখানে কি করা লাগে বলো তো, 100 দিয়ে গুণ করে দেওয়া লাগবে, তাই না। তো উপরে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে ব্যালেন্স করার জন্য নিচে 100 দিয়ে গুণ করা লাগবে। তো 0.44 এর সাথে 100 গুণ করলে এটা কত হয়ে যাবে, 44 হয়ে যাবে। নিচে একটা 44 আছে আর নিচে একটা এক্সট্রা 100 আছে, 44 কাটা যাবে না। 1 কে যদি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আসে কত, 0.01। তাহলে আমাদের আনসার আসতেছে কত, 0.01 মোল। বুঝতে পারছো, 0.01 মোল। এটা আমাদের কয় নাম্বার অপশন আছে, এটা আমাদের ডি নাম্বার অপশনে আছে, বুঝছো। তো আমার কাছে প্রশ্নে 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা জানতে চাইছিল, তা ভর দেওয়া ছিল 44 দিয়ে ভাগ করে দিছি, 0.44 কে 44 দিয়ে ভাগ করলে 0.01 আসে। এটা তুমি ডাইরেক্ট দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তারপরে 16 নম্বরে কি দেওয়া আছে, নিচের কোনটা জারক নয়। তো এর আগেও এরকম প্রশ্ন তুমি এই চ্যাপ্টারে দুইটা এর আগে মেবি একটা বা দুইটা পড়ছে, এর আগের ভিডিওতে একটা বা দুইটা ছিল। তো এই জিনিস বোঝা যাচ্ছে যে এই এমসিকিউটাও ইম্পর্টেন্ট। এখানে ওরা দুইটা বক্স দিয়েছে, 3টা বক্স দিয়েছে টোটাল। জারক পদার্থের কিছু উদাহরণ দিচ্ছে, বিজারক পদার্থের কিছু উদাহরণ দিচ্ছে। জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে এরকম কিছু উদাহরণ দিচ্ছে। জারক এবং বিজারক উভয় কাজ করে এরকম এমসিকিউটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটা বেশি আসে। তো এখানে প্রশ্ন আমার কাছে বলছে নিচের কোনটা জারক নয়। নিচের কোনটা জারক নয় মানে কি, নিচের কোনটা বিজারক, ঠিক আছে। নিচের কোনটা বিজারক, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি একটু তাকাই, আমার কাছে নিচের কোনটা জারক নয় জানতে চাওয়া হয়েছে, তার মানে কি জানতে, মানে বুঝাইতে, মানে আনসারটা কিসে জানতে চাইছে, নিচের কোনটা বিজারক। প্রশ্ন বলছে নিচের কোনটা জারক নয় মানে নিচের কোনটা বিজারক। আচ্ছা, বিজারক কার হয় বলতো, জারকের জারণ, বিজারক মানে কি, যার কি হয়, যার জারণ হয়, ঠিক আছে। বিজারক মানে কি, যার জারণ হয় তাকে আমরা কি বলি, বিজারক। আচ্ছা, আর জারণের সময় জারণ মানটা কি হয়, বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, জারণ মানটা বৃদ্ধি পায়, জারণ মান কি হয়, বৃদ্ধি পায়। আচ্ছা, তো আমাদের এখানে জারণ মানটা কার বৃদ্ধি পাবে, কার্বন মনোক্সাইডের যেটা আছে, কার্বন মনোক্সাইডের জারণ মানটা কি হবে, বৃদ্ধি পাবে। এই জন্য এটা কি করে, কি হিসেবে কাজ করে, এটা বিজারক হিসেবে কাজ করে। এখানে যদি দেখো কার্বন যে আছে, কার্বনের জারণ মান কত, আমরা যে অক্সিজেনের জারণ মান হচ্ছে কত, -2, তাহলে কার্বনের জারণ মান কত হবে, +2। আর আমরা জানি যে নরমালি কার্বনের জারণ মান কত থাকে, 4, তাহলে +2 থেকে এটা কত হয়ে যাবে, +4 হয়ে যাবে, ঠিক আছে। তো জারণ মানটা যেহেতু বৃদ্ধি পাইতেছে, তাই তার জারণ হইতেছে, সে কি হিসেবে কাজ করবে, শুধুমাত্র বিজারক হিসেবে কাজ করবে, বুঝতে পারছো। তো যার জারণ মান বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি, বিজারক বলি, ঠিক আছে। তো তুমি এভাবেও চিন্তা করে করতে পারো, অথবা তুমি এখান থেকে যে বক্স দেওয়া আছে, নিচের কোনটা জারক, নিচের কোনটা বিজারক, এরকম কিছু পদার্থ দেওয়া আছে, জারক পদার্থ, বিজারক পদার্থ, এগুলো মুখস্থ করলেও চলবে। ওকে, তো এইগুলো নিয়ে আর কথা বললাম না বেশি। এরপরে দেখো নির্দেশক থেকে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, কি বলছে, নিচের কোনটা ফেনল রেডের বর্ণ পরিবর্তনের পরিসর। বলছে নিচের কোনটা ফেনল রেডের পিএইচ পরিবর্তনের পরিসর, ঠিক আছে। মানে ফেনল রেডটা তো সব জায়গায় বর্ণ পরিবর্তন করবে না, একটা পিএইচ রেঞ্জের মধ্যে এটা কি করে, বর্ণ পরিবর্তন করে। তো ফেনল রেডেরটা হইছে কত, 5.8 থেকে 8.4। এটা কত নাম্বার অপশন আছে, ডি নাম্বার অপশন আছে। এই বক্সটা মুখস্থ করা লাগবে, কিছু করার নেই। আচ্ছা, তারপরে 18 নম্বর প্রশ্নটা, এটা একটু চিন্তা করা লাগবে। দেখো, নিম্নের কোন বিক্রিয়াটা তড়িৎ ঋণাত্মকমূলক অপসারিত হয়েছে, নিম্নের কোন বিক্রিয়ায় তড়িৎ ঋণাত্মকমূলক অপসারিত হয়েছে। তোমার কাছে প্রশ্ন জানতে চাইছে নিচের কোন বিক্রিয়াটাতে তড়িৎ ঋণাত্মকমূলক অপসারিত হয়েছে। তো বিক্রিয়াগুলো যদি আমরা একটু তাকাই, 1 নম্বর যে বিক্রিয়াটা আছে, এটা দেখো তো কি আছে, Cl2 + 2Na বিক্রিয়া করে কি তৈরি করতেছে, 2NaCl। Cl2 + 2Na বিক্রিয়া করে কি তৈরি করতেছে, 2NaCl। বলো তো এটা কি অপসারণ বিক্রিয়া নাকি এটা সংযোজন বিক্রিয়া।
আমরা দেখছি দুইটা জিনিস যোগ হয়ে আরেকটা নতুন জিনিস তৈরি করতেছে, তাহলে এটা কি অপসারণ না সংযোজন? এটা নর্মাল সংযোজন বিক্রিয়া। এখানে কোন রকম কি অপসারণ হয়েছে নাকি অপসারণ হয় নাই? আমরা দেখছি এখানে কোন রকম অপসারণ হয় নাই, এটা হচ্ছে নর্মাল সংযোজন বিক্রিয়া, মানে ক্লোরিন আর সোডিয়াম কি হচ্ছে যোগ হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। আচ্ছা, এরপরে এখানে দেখো 2 নম্বরের যে অপশনটা আছে এটাতে দেওয়া আছে কপার অক্সাইড প্লাস কার্বন বিক্রিয়া করে তৈরি করতেছে কপার প্লাস কার্বন মনোক্সাইড। আমি এখানে দেখতেছি কপারের সাথে অক্সিজেন ছিল, কপারের সাথে কি ছিল? অক্সিজেন ছিল। এখানে অক্সিজেনটা অপসারিত হয়ে কি তৈরি করছে? কপার তৈরি করছে, আর অক্সিজেনটা কার সাথে যুক্ত হয়েছে? কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করছে। তার মানে এখানে আমরা দেখতেছি অক্সিজেনটা অপসারিত হয়েছে, ঠিক আছে? কি হয়েছে? কি অপসারিত হয়েছে? অপসারিত। অপসারিত কি হয়েছে? অক্সিজেন। তো তোমার কাছে প্রশ্নে কিন্তু প্রশ্নে কি জানতে চাইছে দেখো, নিম্নের কোন বিক্রিয়ায় তড়িৎ ঋণাত্মক মূলক অপসারিত হয়েছে? তড়িৎ ঋণাত্মক মূলক। অক্সিজেন কি মূলক নাকি মৌল? অক্সিজেন হচ্ছে মৌল। তার মানে আমার কি 2 নাম্বার অপশনটা হবে নাকি হবে না? হবে না। 1 নাম্বারটা তো হয় নাই, কারণ এখানে সংযোজন বিক্রিয়া ছিল, বুঝতে পারছো? আমার এখানে দেখতেছি কপার অক্সাইডের মধ্যে অক্সিজেনটা অপসারিত হয়েছে, অক্সিজেন হচ্ছে মৌল, কিন্তু প্রশ্ন আমার কাছে জানতে চাইছে মূলক। মূলক হচ্ছে কারা বলতো? যারা সালফেট, নাইট্রেট, এগুলো হচ্ছে যৌগমূলক। এই যৌগমূলকগুলোর কথাই আমার কাছে প্রশ্নে বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বরে কি আছে? ফেরিক ক্লোরাইড প্লাস স্টেনাস ক্লোরাইড বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড, FeCl3 প্লাস SnCl2 বিক্রিয়া করে কি তৈরি করতেছে? FeCl2 প্লাস SnCl4, ঠিক আছে? এখানে দেখো FeCl3 ছিল, হয়ে গেছে কত? FeCl2, ঠিক আছে? তার মানে একটা ক্লোরিন কি হয়েছে এখান থেকে? অপসারিত হয়েছে। আচ্ছা, তাহলে কি অপসারিত হয়েছে? ক্লোরিন। ক্লোরিন কি মূলক নাকি মৌল? ক্লোরিন হচ্ছে মৌল, কিন্তু প্রশ্নে আমার কাছে জানতে চাইছে মূলক অপসারিত হইতে হবে। তাহলে 3 নাম্বার অপশন কি কারেক্ট হবে? না, 3 নাম্বারটাও কারেক্ট না। এখানে FeCl3 ছিল, হয়েছে FeCl2, তাহলে ক্লোরিন অপসারিত হয়েছে, ক্লোরিন হচ্ছে মৌল। ওকে, 4 নম্বরে কপার সালফেট আছে প্লাস জিঙ্ক আছে, বিক্রিয়া করে কি তৈরি করতেছে? জিঙ্ক সালফেট প্লাস কি? কপার। দেখো তো এখানে কপার সালফেট ছিল, এখান থেকে কপার সালফেট থেকে কি তৈরি করছে? কপার। তার মানে কি অপসারিত হয়েছে? এই যে সালফেট যেটা ছিল, এই সালফেট পার্টটা অপসারিত হয়েছে। সালফেট কি মূলক? হ্যাঁ, অবভিয়াসলি সালফেট একটা মূলক। সালফেট, নাইট্রেট, ক্লোরেট, অ্যামোনিয়াম আয়ন, এগুলো সবগুলো হচ্ছে কি? মূলক। তো এই মূলক অপসারিত হওয়ার কথা বলা হয়েছে, তার মানে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে? আমাদের ডি নাম্বার অপশন কারেক্ট হবে, বুঝতে পারছি? যেহেতু আমার কাছে প্রশ্ন কিসের কথা বলছিল? মূলক অপসারিত হওয়ার কথা বলছিল, তাই ডি নাম্বার অপশনটাই কারেক্ট হবে। আচ্ছা, এরপরে 19 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে বলতেছে Cl2O7 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা বের করো। Cl2O7 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা বের করো। তো Cl2O7 এর দিকে যদি একটু তাকাই, ক্লোরিন, আমরা জানি যে কোনো জিনিসের সম্পূর্ণ যৌগের জারণ মান সবসময় কি হবে? 0 হবে। ক্লোরিনের জারণ মান যেহেতু জানতে চাইছে, ক্লোরিনের জারণ মানটাকে x ধরলাম, আর x কয়টা আছে মানে ক্লোরিন কয়টা আছে? 2টা আছে, প্লাস অক্সিজেন, অক্সিজেন কয়টা আছে? 7টা আছে। আমরা জানি যে অক্সিজেনের জারণ মান কত? -2, -2 কয়টা আছে? 7টা আছে, ঠিক আছে? তাহলে এখানে আসছে 2x - 7 দুগুণা কত? 14 সমান কত? 0। তাহলে 2x সমান কত? 14, x এর মান কত আসতেছে? 7। তাহলে আমরা বুঝতেছি যে ক্লোরিনের জারণ মান কত? 7। ক্লোরিনের জারণ মান কত? 7, বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি। আমি আবার একটু রিপিট করি, Cl2O7 ছিল, আমাকে এখানে ক্লোরিনের জারণ মান বের করতে বলছিল। যে জিনিসটা জারণ মান জানি না তাকে কি করব? x ধরবো। x মানে কয়টা ছিল? 2টা ছিল। অক্সিজেনের জারণ মান ছিল -2, কয়টা ছিল? 7টা, সমান 0। এখানে 2x - 14 = 0, x এর মান কত পাইছি? 7। ওকে, আচ্ছা, তারপর 20 নম্বরে বলছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়, যে 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম KMnO4 প্রয়োজন হবে? এটা বলা যায় যে জারণ বিজারণের যে টাইট্রেশন গুলো আছে, ওই রকম টাইট্রেশন টাইপের ম্যাথ। এটার একটা উপর পুরো একটা ভিডিও আছে আমার এই চ্যাপ্টারের উপর, প্রায় টোটাল 3 থেকে 4টা ভিডিও আছে। চ্যাপ্টারের অ্যাডমিশন সিরিজের কেমিস্ট্রি ভিডিওগুলো দেখলেই তুমি পাবা, ঠিক আছে? তো এখানে বলছে যে 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে নিম্নের কত গ্রাম KMnO4 প্রয়োজন হবে? 5 গ্রাম ফেরাস সালফেট। আচ্ছা, আমি বুঝতেছি আমার কি আছে? ফেরাস সালফেটকে কে জারিত করতেছে? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ওকে, ফেরাস সালফেটকে কে জারিত করতেছে? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তো আমি এই ম্যাথগুলো করার জন্য একটা সূত্র ইউজ করি, E1V1S1 সমান কি? E2V2 S2। কি বললাম? আমি একটু রিপিট করি, E1V1S1 সমান কি? E2V2 S2। এই অঙ্কগুলো করার এটাই মেইন, মানে সবচেয়ে সহজ উপায়। আচ্ছা, তো তাহলে এখানে E1টা হচ্ছে কি? তুল্য সংখ্যা, V1 হচ্ছে কি? আয়তন, S1 হচ্ছে কি? ঘনমাত্রা, E2 হচ্ছে তুল্য সংখ্যা, V2 হচ্ছে আয়তন, আর S2 হচ্ছে কি? ঘনমাত্রা। তো আমাকে এখানে ফেরাস সালফেটের কি দেওয়া আছে? বলছে যে ফেরাস সালফেট কতটুকু? 5 গ্রাম।
ফেরাস সালফেট কতটুকু 5 গ্রাম। এটা কি ফেরাস সালফেট আয়তন নাকি ভর? এটা হচ্ছে ফেরাস সালফেটের ভর। তো প্রশ্নে জিজ্ঞেস করছে KMnO4 কতটুকু লাগবে, মানে KMnO4 এর ভরটা জানতে চাইছে। KMnO4 কতটুকু লাগবে, এটা কত গ্রাম লাগবে এটা জানতে চাইছে। আচ্ছা, তো আমরা ফেরাস সালফেটকে দিলাম নাম্বার 1, KMnO4 কে দিলাম নাম্বার 2। আচ্ছা, ফেরাস সালফেট E1 হচ্ছে কি তুল্য সংখ্যা। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? আমরা যারা জারণ বিজারণে টাইট্রেশন করি তারা মুখস্থ রাখা লাগে তুল্য সংখ্যাগুলো, কারণ তুল্য সংখ্যাগুলো আসে। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? ফেরাস সালফেট হচ্ছে তুল্য সংখ্যা কত? 1। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? 1। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 5। পটাশিয়াম ডাইক্রোমেটের কত? 6। হাইড্রোজেন পারঅক্সাইডের 2, অক্সালিক অ্যাসিডের 2, হাইড্রোজেন সালফাইডের 2, এরকম করে করে আরো অনেকগুলো আছে, ঠিক আছে। তো ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? 1 দিলাম। আচ্ছা, ফেরাস সালফেটের এখন কি লাগবে? আয়তন। কি প্রশ্নে কি আমাকে আয়তন দেওয়া আছে? না, প্রশ্নে আমাকে কোনো রকম আয়তন দেয় নাই। আচ্ছা, প্রশ্নে কি আমাকে কোনো রকম ঘনমাত্রা দিছে? না, ঘনমাত্রা দেয় নাই। তবে আমি ঘনমাত্রা একটা সুন্দর সূত্র জানি, যে ঘনমাত্রার সূত্রটা কি জানি? 1000 W ডিভাইডেড বাই mv। জানি না কি জানি না? জানি। এখানে যেহেতু 1 নাম্বার পাত্র ছিল তাই আমি v সাথে একটা 1 লাগাইলাম। এই v1 কি হয়ে গেল? কাটাকাটি গেল, বুঝতে পারছি? E2। এবার আসলে দ্বিতীয় পাত্রের পালা। দ্বিতীয় পাত্রের E2 তুল্য সংখ্যা আমরা জানি যে KMnO4, এটা তুল্য সংখ্যা আমরা কত লিখছি? 5, ঠিক আছে। V2 দ্বিতীয় পাত্রের আয়তন আমি যেটা জানি না, S2 এটা আমি জানি না ঘনমাত্রা, তাই আমি এটাকে কি লিখবো? 1000 W ডিভাইডেড বাই mv। এখানে আমি লাগাই দিব কি? একটা 2 লাগাই দিব। আচ্ছা, ভালো কথা। তাহলে এবার এখানে দেখো, এখানে একটা 1000 আছে, এখানে একটা 1000 আছে, কি যাবে? কাটাকাটি যাবে গা। আচ্ছা, এখানে 1 আছে, একটা 1 বসাবো। W হচ্ছে কি? আণবিক ভর, সরি ভর। এখানে ফেরাস সালফেট কতটুকু আছে তোমাকে কিন্তু প্রশ্নে দেওয়া আছে, কতটুকু ভর আছে? 5 গ্রাম। আর ফেরাস সালফেটের আণবিক ভর, ফেরাস সালফেটের আণবিক ভর যদি আমি বের করতে যাই, আচ্ছা এখানে ফেরাস সালফেটের আণবিক ভরটা যদি আমরা না জানি তারা কি করতে হবে? বের করা ছাড়া কোনো উপায় নাই। ফেরাস সালফেটের আণবিক ভর হইতেছে, ফেরাস সালফেটের মধ্যে আয়রনের আণবিক ভর হচ্ছে কত? 55.85, ঠিক আছে। ফেরাস সালফেটে আয়রনের আণবিক ভর হচ্ছে 55.85। সালফারের আণবিক ভর হচ্ছে কত? 32। অক্সিজেন হচ্ছে কত? 16। 4টা আছে, তাহলে কত হবে? 64। তো 32 আর 64 যোগ করলে কত আসে? 96। 96 সাথে যদি 55.85 যোগ করে তাহলে এটা আসবে 151.85। কত আসবে? 151.85। এরপরে আমরা এখানে কি করব? আণবিক ভরটাকে বসাই দিব। কত? 151.85। আমি এটাকে একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কি করতেছি? 152 বসাইতেছি, বুঝছি? 151.85 আসছে, কিন্তু আমরা এটা কত বসাবো? 52। আচ্ছা, ভালো কথা। এই পাশে আছে কত? 5। আর এই পাশে আছে W হচ্ছে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ভর, এটা কিন্তু আমাকে প্রশ্নে বের করতে বলছে, তো আমি এটাকে কি ধরে নিছি? x ধরে নিছি। আর এখানে আবার একটা m আছে, এটা হচ্ছে আণবিক ভর। কার আণবিক ভর? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর। এটা কার আণবিক ভর? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর যারা মুখস্থ রাখছে তাদের জন্য সুবিধা, আর যারা মুখস্থ রাখি নাই তাদের কি করা লাগবে? বের করা লাগবে। যেমন আমাদের এখানে পটাশিয়ামের আণবিক ভর হচ্ছে 39, ম্যাঙ্গানিজের হচ্ছে কত? 55, অক্সিজেনের হচ্ছে 16, 4 16 কত? 64। এগুলো সবগুলো যোগ করলে কত আসে? 158 আসে। কত আসে? 158। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করব? এবার কাটাকাটি করে x এর মানটা কি করব? বের করব। আচ্ছা, আমি এখানে দেখতেছি একটা 5 আছে, এখানে একটা 5 আছে, ঠিক আছে। আর এখানে একটা 158 আছে, এখানে একটা 152 আছে। 152 আর 158 কিন্তু কাটাকাটি যায় না। আচ্ছা, আমি x সমান সমান তাহলে কি পাইতেছি? 158টাকে এখানে নিয়ে আসলাম, আর এখানে আছে 152। 152 আর 158 কিন্তু কাটাকাটি যায় না। কিন্তু আমি যদি এটাকে 1 সেকেন্ডের জন্য মনে করি এটা 152, তাহলে কাটাকাটি গেলে কত আসতো? 1 আসতো। কিন্তু এটা কি 158 নাকি 158? এটা হচ্ছে 152 থেকে বেশি। তাহলে আমাদের যে 1 আসার কথা ছিল, এটা 1 থেকে কি একটু কম আসবে না বেশি আসবে? অবশ্যই একটু 1 থেকে বেশি আসবে। তো আমরা বুঝতেছি 1.1 আসবে, বুঝছো? জিনিসটা কিভাবে চিন্তা করছি? যে এখানে 5 কাটা গেছে, 152 ছিল, 158 ছিল। 158টাকে আমি এই পাশে নিয়ে আসছি, 158কে 152 দিয়ে ভাগ করব, কিন্তু আমি তো জানি যে ভাগ যাচ্ছে না, তাই আমি এটাকে 1 সেকেন্ডের জন্য মনে করলাম এটা 152 কাটা গেলে কি থাকতো? 1। কিন্তু এটা তো 152 না, 158। তাহলে কিছু বেশি চিন্তা করা লাগবে। বেশিটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা কত হয়ে যাবে? 1.1। তো 1.1 এর কাছাকাছি অপশন একটাই আছে, কত? 1.04। তাহলে আমাদের আনসার কত হবে? 1.04। বুঝছি? আশা করি সবাই বুঝতে পারছি। তো এরকম ম্যাথগুলো তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারো, যে E1 V1 S1 সমান সমান কি E2 V2 S2 দিয়ে ক্যালকুলেট করে নিবা। ওকে, আচ্ছা এরপরে যে ম্যাথটা আছে, প্রবলেমে কি দেওয়া আছে? নিচের কোন যৌগের জারণ সংখ্যাটি সঠিক? তোমাকে বলছে HCl দেওয়া আছে। HCl এর জারণ সংখ্যা কত দেওয়া আছে? 1। কত দেওয়া আছে? +1। তো আমরা জানি যে HCl এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে Cl-। H+ এর জারণ সংখ্যা কত হবে? +1। ঠিক আছে, কোনো সমস্যা নাই। HClO4 তোমাকে জিজ্ঞেস করছি নিচের কোন যৌগের জারণ সংখ্যাটি সঠিক? আমরা দেখতেছি HCl এর মধ্যে H আছে, যার জারণ মান হচ্ছে কত? +1, ক্লোরিনের জারণ মান -1, তার মানে HCl সঠিক।
আবার আছে HClO4, HClO4 এর মধ্যে H এর জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1, আর অক্সিজেনের জারণ মান অক্সিজেনের জারণ মান কত এখানে, সরি HClOর মধ্যে H এর জারণ মান হচ্ছে +1, ক্লোরিনের জারণ মানও +1, আর অক্সিজেনের জারণ মান হচ্ছে কত -2, বুঝছো? এখানে কিন্তু ক্লোরিনটা জাইমান ক্লোরিন আকারে থাকবে, তাই এটা জারণ মান হচ্ছে +1। আর NO এর মধ্যে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে কত +2, অক্সিজেনের জারণ মান হচ্ছে কি -2, ঠিক আছে? তার মানে আমরা দেখতেছি আমাদের সিটা কিন্তু সঠিক না। এরপর ডি NO2 এর মধ্যে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +4, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে দেখো তো এখানে কি +4 আর -2, এখানে কি কোনো কিছু আছে? +4ও নাই -2ও নাই, তার মানে আমাদের ডিও কিন্তু কি না, কারেক্ট না। তাই আমাদের কোন আনসারটা কারেক্ট? এ আর বি কারেক্ট, বুঝছো? তো 21-এর আনসার হচ্ছে কত কত? এ আর বি। আচ্ছা, এরপরে এর এখানে কিছু জিনিসের জারণ মান দেওয়া আছে, এগুলো কি মুখস্থ করে নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে জিজ্ঞেস করছে নিচের কোন যৌগটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? এটা একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করবো, কারণ এরকম প্রবলেম পাই ফেস করবা। নিচের কোনটা জারণ বিজারণ বিক্রিয়া আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। বিক্রিয়াগুলো কি কি দেওয়া আছে? 1 নাম্বারটা দেওয়া আছে কি, 1 নাম্বার বিক্রিয়া দেওয়া আছে ক্যালসিয়াম, আমি এটাকে সরাই। 1 নাম্বার বিক্রিয়া কি দেওয়া আছে আমাদের? ক্যালসিয়াম প্লাস Ca প্লাস F2 CaF2, Ca প্লাস F2 বিক্রিয়া করে কি তৈরি করতেছে? ক্যালসিয়াম ফ্লোরাইড মানে CaF2। 2 নম্বরে কি দেওয়া আছে? NH3 প্লাস H প্লাস বিক্রিয়া করে কি তৈরি করবে? NH4 প্লাস। 3 নম্বরে কি দেওয়া আছে? Ca2 প্লাস প্লাস F2F মাইনাস বিক্রিয়া করে কি তৈরি করবে? CaF2। 4 নম্বরে দেওয়া আছে কি? Cu2 প্লাস প্লাস NH3 4 Cu NH3 হোল 4 2 প্লাস, ঠিক আছে? আমার কাছে এখানে টোটাল 4টা বিক্রিয়া দেওয়া আছে। জিজ্ঞেস করছে নিচের কোন বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া আমরা দেখছি 2টা পার্ট থেকে, একটা হচ্ছে জারণ পার্ট আর একটা কি বিজারণ পার্ট। জারণ পার্টে কি হয়? জারণ মানটা বৃদ্ধি পায়, জারণ মানটা কি হয়? বৃদ্ধি পায়। বিজারণ পার্টে জারণ মানটা কি হয়? হ্রাস পায়। তাহলে আমার এখানে খোঁজা লাগবে কোনটাতে জারণ মান বৃদ্ধি আর কোনটাতে জারণ মান কি পাইছে? হ্রাস পাইছে। তো আমরা যদি একটু ক্যালসিয়াম ফ্লোরাইডের দিকে তাকাই, ক্যালসিয়ামের জারণ মান কত? 0। কেন? কারণ মুক্ত যৌগের জারণ মান সবসময় কি হয়? 0 হয়। ফ্লোরিন এটার জারণ মানও কি 0, ঠিক আছে? মুক্ত যৌগের জারণ মান কি হয়? 0 হয়। আর ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্যে ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে কত? +2, আর ফ্লোরিনের জারণ মান হচ্ছে কত? -1। যারা জারণ মান বের করতে পারে না তারা একটা জারণ মানের ভিডিও দেখে নিবা, আমার এখানে প্লেলিস্টে আছে, তারা আশা করি এরপর থেকে ক্লিয়ার হয়ে যাবে। ক্যালসিয়াম হচ্ছে মুক্ত মৌল, মুক্ত মৌলের জারণ মান হচ্ছে কি 0, ফ্লোরিন একটা মুক্ত মৌল, জারণ মান 0। ক্যালসিয়াম ফ্লোরাইড একটা যৌগ, এখানে ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে কত? +2, আর ফ্লোরিনের জারণ মান হচ্ছে -1। ফ্লোরিন 2টা থাকার কারণে -2 হয়ে যাবে আর কি, যদিও। তাহলে আমরা দেখতেছি ক্যালসিয়ামের জারণ মানটা বৃদ্ধি পাইছে আর ফ্লোরিনের জারণ মানটা কি পাইছে? হ্রাস পাইছে। মানে 0 থেকে 2 হইছে, 0 থেকে -1 হইছে। তো জারণ মান বৃদ্ধি হ্রাস পাইলে এটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা বুঝতেছি আমাদের 1 নম্বর অপশনটা কি? জারণ বিজারণ বিক্রিয়া, কোনো ডাউট নাই। আচ্ছা, এখানে অ্যামোনিয়া আছে, এখানে অ্যামোনিয়ার জারণ মান কত? আমরা জানি যে সম্পূর্ণ যৌগের জারণ মান কি হবে? 0 হবে। আর H+ এখানে জারণ মান কত ছিল? 1 ছিল। আর অ্যামোনিয়াম আয়ন এখানে জারণ মান কত? 1। তো আমরা এখানে দেখতেছি কারো জারণ মান বৃদ্ধি হ্রাস পায় নাই, এখানে আসলে কি গেছে? পুরোপুরি একটা আয়ন তৈরি হয়ে গেছে, কমপ্লেক্স আয়ন হয়ে গেছে। মানে এটা কি সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানে কোনো রকম জারণ বিজারণের কাজ হয় নাই, ঠিক আছে? তো আমরা এখানে দেখতেছি জাস্ট একটা কি হয়ে গেছে? কমপ্লেক্স আয়নের ফর্মেশন হয়েছে। তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া না, ঠিক আছে? জাস্ট কি হয়েছে? নর্মাল কমপ্লেক্স আয়ন ফর্মেশন হয়েছে। 0 আর +1 বিক্রিয়া করে, মানে এটাকে বলে যে আয়নিক যৌগ তৈরি হওয়া বলতে পারো। আচ্ছা, এরপর দেখো এখানে ক্যালসিয়াম 2+ ছিল, এখানে ফ্লোরিন মাইনাস ছিল, ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি করছে। ক্যালসিয়াম 2+ এর মধ্যে এটা কিন্তু মুক্ত মৌল না, এটা হচ্ছে কি একটা ক্যাটায়ন। ক্যাটায়নের জারণ মান কিসের সমান হয়? তার চার্জের সমান হয়। ক্যালসিয়াম 2+ আছে, ক্যালসিয়াম 2+ এর জারণ মান কত হবে? +2। আর এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্যে আমরা একটু আগে দেখছিলাম ক্যালসিয়ামের জারণ মান কত? +2। তাহলে এখানে +2 থেকে +2 জারণ মান কি চেঞ্জ হয়েছে নাকি চেঞ্জ হয় নাই? চেঞ্জ হয় নাই। এখানে 2F-, এখানে এটা একটা অ্যানায়নের জারণ মানটা কিসের সমান হবে? তার চার্জের সমান হবে। চার্জ হচ্ছে কত? -1। তার মানে আমরা বুঝতেছি ফ্লোরিনের জারণ মান হচ্ছে -1। এখানে ফ্লোরিনের জারণ মান -1, তার মানে জারণ মানের কোনো রকম চেঞ্জ কিন্তু কি হয় নাই। তার মানে এটা কি জারণ বিজারণ বিক্রিয়া? না, এটাও জারণ বিজারণ বিক্রিয়া না। এরপর হচ্ছে কপার 2+। কপার 2+ এর মধ্যে জারণ মান হচ্ছে কপারের কত? +2। অ্যামোনিয়া হচ্ছে একটা সম্পূর্ণ নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগের জারণ মান কত হয়? 0।
এরপরে টেট্রামিন কপারের মধ্যে কপারের জারণ মান এখনো +2, অ্যামোনিয়ার জারণ মান এখনো কি 0। তাহলে +2 থেকে +2 কোনো রকম চেঞ্জ হয়েছে না, 0 থেকে 0 কোনো রকম চেঞ্জ হয়েছে না, এটা জারণ বিজারণ বিক্রিয়া না। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কোনটা? আমাদের 1 নম্বর অপশনে যেটা দেওয়া ছিল ওইটা, মানে জারণ বিজারণ বিক্রিয়া কি হতে হবে? জারণ মান এবং বিজারণ মান, সরি জারণ মান বৃদ্ধি এবং হ্রাস পাইতে হবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের কয় নম্বর অপশন? 1 নম্বর অপশনটা কারেক্ট। আচ্ছা, এরপরে 23 নম্বরে কি বলছে? নিচের কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে? এটার আগেও 3 বারের মতো 2 বার বা 3 বার ছিল সেম প্রশ্নটাই। জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কে? হাইড্রোজেন পারঅক্সাইড, ওজোন, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। আমি তোমাকে এখানে ব্যাখ্যা দিছিলাম কেন এটা জারণ বিজারণ মানে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। এর আগে ভিডিওটাতে ব্যাখ্যা দিছিলাম, এখানে আমি আর বলতেছি না। এখানে কে কে? হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজোন আর হাইড্রোজেন সালফাইড। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর অপশনটা কারেক্ট হবে। 24 নম্বরে কি বলছে? নিচের কোনটা আয়ন নয়? তোমার কাছে কি জানতে চাইছে? নিচের কোনটা আয়ন নয়? তোমার কাছে কি দেওয়া আছে? ব্রোমিন দেওয়া আছে। ব্রোমিন কি বলতো? ব্রোমিন কি আয়ন নাকি একটা মৌল? ব্রোমিন এসে একটা মৌল, তাহলে নিচের কোনটা আয়ন নয় বলছে, তাহলে ব্রোমিন কিন্তু আয়ন নয়। ক্লোরিন, ক্লোরিন এসে কি একটা মৌল, এটা কি আয়ন? না, এটাও কিন্তু কোনো রকম আয়ন না, এটা হচ্ছে একটা মৌল, এটাও একটা মৌল। থায়োসায়ানেট, থায়ো, থায়ো মানে কি সালফার, সায়ানেট মানে হচ্ছে কি সিএন মাইনাস, তাহলে থায়োসায়ানেট। এর যোগ করা মানে কি? সেটা কিন্তু একটা কি আছে? আয়ন রূপে আছে, ঠিক আছে? এর যোগ করা, আইড যোগ করা, আইড যোগ করা, এগুলো সবগুলো কি বোঝায়? এগুলো বোঝায় যে আয়ন আকারে। তাহলে থায়োসায়ানেটের সঙ্গে কি হবে? এসসিএন মাইনাস, এটা কি একটা আয়ন? হ্যাঁ, এটা একটা আয়ন, এসসিএন মাইনাস। এরপরে ডি নাম্বারে কি আছে? সায়ানাইড, সায়ানাইড মানে কি সিএন মাইনাস, এটা শেষে একটা আইড যোগ আছে, তার মানে এটা কিন্তু আয়ন আকারে আছে। তার মানে আমাদের এখানে নিচের কোনটা আয়ন নয় বলছে, তাহলে কোনটা কোনটা কারেক্ট হবে? ব্রোমিন আর ক্লোরিন। ব্রোমিন আর ক্লোরিন কিন্তু কি নয়? আয়ন নয়। তাহলে এ আর বি হয়েছে কি কারেক্ট। প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে, প্রশ্নে কখনো নয় বলে কখনো নয় চায় না, এই দুটোর মধ্যে গোলায় যাবা। তুমি প্রশ্ন পড়বা, দেখবা যে নিচের কোনটা আয়ন, কিন্তু এখানে প্রশ্ন বলেছে নিচের কোনটা আয়ন নয়। তো এরকম তুমি কি করবা? উল্টা পাল্টা দাগাই ফেলবা, ঠিক আছে? তুমি কি করবা? সি আর ডি দাগাই দিয়ে বসে আসো। আচ্ছা, এরপর 25 নম্বরে কি বলছে? নিচের কোনটা পিএইচ পরিবর্তনের সাথে রং পরিবর্তন করে না? এটা হচ্ছে কে? ব্রোমোসালফ কি? ব্রোমোসালফথেলিন, ঠিক আছে? এটা আগে কোথাও পাই নেই, এটা মেবি এখানে ছিল। পিএইচ পরিবর্তনের সাথে বর্ণ পরিবর্তন করে না, এই যে না, ব্রোমোক্রিসল আছে এখানে, ব্রোমোসালফথেলিন। এটা আগে কোনো বক্সের মধ্যেই ছিল না, ঠিক আছে? এটা একটা নতুন এমসিকিউ বলা যায় যে নিচের কোনটা পিএইচ পরিবর্তনের সাথে বর্ণ পরিবর্তন করে না। পিএইচ এর মানটা চেঞ্জ হইলো, বর্ণ পরিবর্তন করে না, এরকম কে? ব্রোমোসালফথেলিন, ঠিক আছে? আচ্ছা, এইটুক পর্যন্তই থাক এই ভিডিওটাতে। আর কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো, যদি এরকম ভিডিও আরো চাও তাহলে জানাইতে পারো, ঠিক আছে? ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।